গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের লেখা রণক্ষেত্র। আজ চতুর্থ পর্ব। বাবাকে যত দেখছিল ততই অবাক হয়ে যাচ্ছিল দীপা। ভীরু, বেকার এবং মেয়ের পয়সায় বেঁচে থাকা একটা অপদার্থ মানুষের মতো নয়, একজন ব্যক্তিত্ব সম্পন্ন দায়িত্বশীল পিতার মতো কথা বলছিল আদিনাথ। ফলে বাবার সম্বন্ধে খুবই শ্রদ্ধা হচ্ছিল, সেই সঙ্গে ভেতরে ভেতরে তীব্র উৎকণ্ঠাও বোধ করছিল। আদিনাথ যেভাবে যা যা বলছে তাতে অনিশ অসন্তুষ্ট না হয়। তার প্রতিক্রিয়া খারাপ হলে দীপাকে যে কি বিপদে পড়তে হবে সেই জানে। অনিশের মুখ চোখ দেখে মনে হচ্ছিল সে বুঝিবা একটা অতল খাদের পাশে এসে দাঁড়িয়েছে, আর যে কোনো মুহূর্তে আদিনাথ তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে। ভয়ার্ত শুষ্ক গলায় সে বলেছিল, আমাকে একটু ভাবতে দিন। ভাবাভাবির সময় নেই অনিশ। আগের দিন যেভাবে কমলা দীপাকে বলেছিল, অবিকল সেই সুর এবং সেই ভঙ্গিতে আদিনাথ অনিশকে বলে যাচ্ছিল, তুমি তো জানোই আমরা কত গরিব, তবু মান সম্মান বলে তো একটা কিছু আছে। তুমি যদি দয়া না করো সেটা তো যাবেই, তার উপর মেয়েটাকে গলায় দড়ি দিতে হবে। তক্ষুনি উত্তর দেয়নি অনিশ। অনেকক্ষণ পরে বলেছিল, ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে কথা বলি। কবে আমরা জানতে পারব? কাল। তুমি আসবে? হ্যাঁ। এরপর আর কোনো কথা হয়নি। মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এসেছিল অনিশ এবং কমলা আর দীপাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল। দীপা বলেছিল, এসো আমার ঘরে। অনিশ আস্তে আস্তে মাথা নেড়েছে, না, আজ থাক। দীপাদের পাশ দিয়ে সে সদর দরজার দিকে চলে গিয়েছিল। দীপা তার পিছু পিছু গেছে, বলেছে, 2 মিনিট বসে যাও, তোমার সঙ্গে আমার কথা আছে। আজ আমাকে ক্ষমা করো প্লিজ। পেছন ফিরে একবারও দীপার দিকে তাকায়নি অনিশ। অঘোর নন্দী লেনের আঁকাবাঁকা সর্পিল গলি মাড়িয়ে প্রায় টলতে টলতে চলে গিয়েছিল। পরের দিন অনিশ আসেনি, তার পরের দিনও না, এমনকি 10 দিন পার হয়ে যাওয়ার পরও না। এমনকি গোল পার্কে এসে দীপার জন্য অপেক্ষাও করেনি। উৎকণ্ঠায়, ভয়ে, সামাজিক অসম্মানের আশঙ্কায় দীপাদের গোটা পরিবারটার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল যেন। দীপার পেটে ভ্রূণটা যত বড় হচ্ছিল ততই দুশ্চিন্তা এবং উদ্বেগ পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছিল। 10 দিন পর আদিনাথ বলেছিল, ও আর আসবে না মনে হচ্ছে। আদিনাথের কথাগুলো যেন বাতাসে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল। দীপা বিমূঢ়ের মতো বাবার দিকে একবার তাকিয়ে মুখ নামিয়ে নিয়েছে। আদিনাথ দাঁতে দাঁত চেপে বলেছে, বিশ্বাসঘাতক, পশু। বাবা যাই বলুক, অনিশকে এতটা নিচের স্তরে নামাতে ইচ্ছে হয়নি দীপার। সে তখনও ভাবছিল নিশ্চয়ই অনিশ সুখবর নিয়ে আসবে। মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে খানিকটা সময় লাগছে। সহজে এরকম একটা ব্যাপার কেউ কি মেনে নেয়? কমলা পাশেই দাঁড়িয়েছিল। এই কদিনে না খেয়ে না ঘুমিয়ে প্রচণ্ড দুর্ভাবনায় তার শরীর একেবারে ভেঙে গেছে। চোখের কোলে স্থায়ী কালির ছোপ পড়েছে, গাল বসে গেছে, কণ্ঠার হাড় ফুঁড়ে বেরিয়েছে। সে বলেছিল, এখন কি হবে মেয়েটার? আমরা যে শেষ হয়ে গেলাম। একটু দূরে মূর্তির মতো বসেছিল পিন্টু। আগেই সে দীপার ব্যাপারটা জেনেছে। আদিনাথের মতো প্রচণ্ড রাগে পিন্টু ফেটে পড়েনি বা কমলার মতো ভেঙে চুরমারও হয়ে যায়নি। শুধু বিষণ্ণ চোখে দীপার দিকে তাকিয়ে থেকেছে। পিন্টুকে এভাবে স্তব্ধ হয়ে বসে থাকতে কখনো কেউ দেখেনি। এদিকে আদিনাথ স্ত্রীকে বলেছিল, তুমি মনে করেছ আমি ওকে ছেড়ে দেব? কখনো না। এত বড় একটা অন্যায় করে হারামজাদা বজ্জাত পার পেয়ে যাবে, আমি তা হতেই দেব না। দেশে আইন কানুন এখনো আছে। অসহায় ভঙ্গিতে কমলা জিজ্ঞেস করেছে, কি করতে চাও তুমি? ওরা কত বড় লোক জানো?
পয়সার জোরে ওরা আইন কানুন কিনে নিতে পারে। অত সোজা না, আমি এখনই ওদের বাড়ি যাচ্ছি বলে জামাকাপড় বদলাবার জন্য ঘরের দিকে পা বাড়িয়ে দিয়েছিল আদিনাথ। দীপার সমস্ত অস্তিত্বের মধ্যে হঠাৎ কি একটা প্রতিক্রিয়া যেন ঘটে গিয়েছিল। আদিনাথকে থামিয়ে দিয়ে সে বলেছিল, তোমাকে যেতে হবে না বাবা। বিমূঢ়ের মতো আদিনাথ জিজ্ঞেস করেছে, তাহলে? আমি নিজেই যাব। তুই? হ্যাঁ বাবা। আস্তে মাথা নেড়েছে দীপা। যা করবার আমি করব। কিন্তু তুই ছেলে মানুষ, ওদের সঙ্গে কি পারবি? দেখি একবার। দীপার চোখ মুখ শক্ত হয়ে উঠেছিল। তারপর আজ কিছুক্ষণ হরপ্রসাদ সরণিতে মণিমোহন চ্যাটার্জি আর অনিশের সঙ্গে দেখা করে এসেছে। অনিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে সে তাকে চেনে না। চরম অপমান করে ওরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা ব্যাপার কিছুতেই দীপা বুঝে উঠতে পারছে না, তার মতো গরিব পরিবারের মেয়ের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কেন মিশেছিল অনিশ। প্রথম দিকে তার কথাবার্তায় বা আচরণে তো কোনো গোলমাল ছিল না, কিন্তু দীপা গর্ভবতী হওয়ার পর সে পারল কেন? মণিমোহন চ্যাটার্জির ভয়ে? বাবার ভয়ে তাকে পিছিয়ে যেতে হবে এটা জানা সত্ত্বেও সে কেন তার এমন মারাত্মক ক্ষতিটা করল? একটা মেরুদণ্ডহীন কেঁচোর বীজ পেটে নিয়ে কার জন্ম দিতে চলেছে দীপা? ঘৃণায় অপমানে তার সমস্ত শরীর ঘিন ঘিন করতে লাগল। মনে হলো বমি করে ফেলবে। সেই সঙ্গে অসহ্য এক রাগ তার মাথায় অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে লাগল। কতক্ষণ চুপচাপ বাইরের পাঁচিলের দিকে তাকিয়ে বিছানায় পড়েছিল দীপার খেয়াল নেই। হঠাৎ বাইরের বারান্দা থেকে পিন্টুর চিৎকার ভেসে এলো, শুয়ারের বাচ্চার বডি আমি ফেলে দেব, শালা বেজন্মা, এক্ষুনি যাচ্ছি, দেখব কে তোকে বাঁচায়। সঙ্গে সঙ্গে আদিনাথ এবং কমলা একসঙ্গে চেঁচিয়ে উঠল, মাথা গরম করিস না পিন্টু, তুই ঠান্ডা হয়ে বস, যা করার আমরা করব। দীপা আর শুয়ে থাকতে পারল না, দ্রুত বিছানা ছেড়ে নেমে দৌড়ে বারান্দায় চলে এলো। অবরুদ্ধ গলায় বলল, কি হয়েছে? আদিনাথ বলল, পিন্টু অনিশদের বাড়ি যেতে চাইছে। উত্তেজিত হইচই শুনে এরকমই কিছু একটা আন্দাজ করেছিল দীপা। বলল, ওখানে গিয়ে কি হবে? পিন্টু বলল, না গেলে হারামির বাচ্চাকে টাইট দেব কি করে? শালা ঢালিপাড়া বস্তি ঝেঁটিয়ে সব লোক নিয়ে ওদের বাড়ি ঘেরাও করব। 10টা পেটো ঝাললে বাপ বাপ বলে মাকড়া লাইনে এসে যাবে। দীপা চমকে উঠল, তুই কি চাস আমি আত্মহত্যা করি? মানে? বস্তির লোকেরা যখন জিজ্ঞেস করবে হঠাৎ মণিমোহন চ্যাটার্জির বাড়ি কেন ঘেরাও করতে যাচ্ছিস, তখন কি বলবি? পিন্টু থিতিয়ে গেল, মুখ নিচু করে বলল, কিন্তু একদিন না একদিন সবাই তো ওই শালার কথা জানবেই। পিন্টুর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে লজ্জায় সংকোচে মাথা কাটা যাচ্ছিল দীপার, কিন্তু না বলেই বা উপায় কি? হঠকারিতা বা উত্তেজনার ঝোঁকে লোকজন জুটিয়ে সে যদি সত্যি সত্যি অনিশদের বাড়ি বোমা মারতে যায়, ভয়ানক বিপদে পড়ে যাবে। মণিমোহন পুলিশ দিয়ে ওকে ধরিয়ে 5-7 বছরের জন্য জেলে ঢুকিয়ে দিতে পারেন। আর যাদের অত টাকা, তারা প্রফেশনাল মার্ডারার লাগিয়ে পিন্টুকে খুনও করাতে পারে। তাছাড়া অন্য দিক থেকে মারাত্মক অস্বস্তির কারণও আছে। পিন্টুর যেরকম মাথা গরম, রাগের মাথায় বস্তির লোকেদের নিশ্চয় গিয়ে বলবে অনিশ দীপাকে গর্ভবতী করে পালিয়ে গেছে। এটা জানাজানি হলে এখানে আর থাকা যাবে না। হয় আত্মহত্যা, নইলে রাতের অন্ধকারে মুখ ঢেকে চোরের মতো চলে যেতে হবে। হঠাৎ দীপার চোখে পড়ল বাড়ির অন্য ভাড়াটেরা বাবা আর পিন্টুর চেঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে এসে হাঁ করে তাদের কথা শুনছে। তাড়াতাড়ি ভাইকে নিজের ঘরে টেনে এনে বোঝাতে লাগল দীপা, তাদের ব্যাপার নিয়ে কোনোরকম হইচই যেন বাঁধিয়ে না বসে পিন্টু। মাথা ঠান্ডা করে ভেবে চিনতে মণিমোহনদের মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে এগুতে হবে, নইলে ওরা একেবারে শেষ করে দেবে। দীপার কথাটা পছন্দ হল না পিন্টুর। দুর্বিনীত ঘাড় বেঁকিয়ে বলল, শালা তোর এত বড় ড্যামেজ করে হোড়কে বেরিয়ে যাবে,
আর আমরা ভেবেচিন্তে এগোবো? আমার তো পেটও ঝেড়ে ঝেড়ে হোল ওয়ার্ল্ড একেবারে পাউডার করে দিতে ইচ্ছে করছে। তুই আমাকে আটকাসনি দিদি। কিন্তু তুই ভাবছিস ওরা টাকার জন্য আমাকে শেষ করে দেবে, এই তো? এতদিন তুই আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছিস। তোর প্রেস্টিজের জন্য লাইফটা যদি চলে যায়, যাবে? দু চোখ জলে ভরে গিয়েছিল দীপার। গভীর আবেগে পিন্টুর একটা হাত নিজের মুঠিতে তুলে নিয়ে সে বলল, আমার একটা কথা তোকে শুনতেই হবে। কি? কটা দিন আমাকে সময় দে। এর ভেতর যদি কোনো উপায় ভেবে বার করতে না পারি, তোর যা ইচ্ছে করিস। চোখ কুঁচকে কি চিন্তা করল পিন্টু, তারপর বলল, ঠিক আছে, তোকে 1 উইক টাইম দিলাম, বলেই বেরিয়ে গেল। আর ধীরে ধীরে ফের বিছানায় গিয়ে শুয়ে দুহাতে মুখ ঢাকল দীপা। মণিমোহনদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় যা ভেবেছিল, আরও একবার সেই কথাই তার মনে পড়ে গেল। মণিমোহন চ্যাটার্জিদের বিরুদ্ধে তার মতো দুর্বল, অসহায়, সম্বলহীন একটি মেয়ে যুদ্ধ চালাবে কিভাবে? অনিশদের বাড়ি থেকে ফেরার পর 2 দিন কেটে গেছে। এর মধ্যে যান্ত্রিক নিয়মে দৈনন্দিন কাজগুলো করে গেছে দীপা। ডেইলি রুটিনে এতটুকু হেরফের হয়নি। সকালে উঠে স্কুলে যাওয়া, দুপুরে বাড়ি ফিরে খেয়ে দিয়ে সামান্য রেস্ট নিয়েই কসবায় টিউশনি, এইভাবেই কেটে গেল। এই 2 দিনে পেটের ভ্রূণ নিশ্চয়ই আরও একটু বড় হয়েছে, কিন্তু অনিশদের বিরুদ্ধে কোনো রণকৌশল এখনও ঠিক করে উঠতে পারেনি দীপা। একবার ভেবেছে অনিশদের বাড়ি যাবে, পরক্ষণেই এই চিন্তাটা খারিজ করে দিয়েছে। ওখানে গিয়ে কাজের কাজ কিছু হবে না। প্রথমত দারোয়ান তাকে চিনে রেখেছে, কিছুতেই বাড়ির ভেতর ঢুকতে দেবে না। জোরজার করে ঢুকলেও পুলিশ ডেকে মণিমোহন তাদের হাতে তুলেও দিতে পারেন। চুরি, অনধিকার প্রবেশ বা ব্ল্যাকমেলিং, পয়সার জোরে এরকম ডজন ডজন চার্জে ফাঁসিয়ে দিলে দীপা কি করতে পারে? দীপা আরও ভেবেছে বাড়িতে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। অনিশ যখন ভেতরে ঢুকবে বা বেরুবে তখন তাকে ধরবে। কিন্তু তৎক্ষণাৎ মনে হয়েছে, যে মুখের উপর বলে দিয়েছে তাকে চেনে না, এমন একটা নোংরা কৃমিকে ধরে কি লাভ? যদি তার সঙ্গে দেখাও হয়ে যায়, কি করবে দীপা? চিৎকার করে রাস্তায় লোক জড়ো করবে? গালাগাল দিয়ে অপমান করে তাকে ধুলোয় মিশিয়ে দেবে? কিন্তু এসব তার পক্ষে আদৌ সম্ভব নয়। আর একটা কাজও করা যায়। হরপ্রসাদ সরণির প্রতিটি বাড়িতে গিয়ে জানিয়ে দেওয়া যায় অনিশ তার কী পরিমাণ ক্ষতি করেছে। কিন্তু এসব করতে হলে নিজের গর্ভবতী হওয়ার প্রসঙ্গটা অনিবার্য নিয়মেই উঠবে। এটা তো মিথ্যে নয়, সেদিন নিঝুম দুপুরে নির্জন বাড়িতে যা ঘটেছিল তাতে দীপারও সায় ছিল। তার অনিচ্ছা বা আপত্তি থাকলে এই দেহ কোনোভাবেই দখল করতে পারত না অনিশ। কাজেই তৃতীয় এই চিন্তাটাকে নাকচ করে দিতে হয়েছে। 2 দিন পর আজ কসবা থেকে ফিরে নিজের ঘরে বসেছিল দীপা। তার চোখ জানালার দিকে ফেরানো। এখন পরিপূর্ণ পূর্ণিমা চলছে। রূপোর থালার মতো গোল চাঁদ উঠেছে আকাশে। দুধের মতো অঢেল জ্যোৎস্নায় বস্তি এবং আবর্জনা ভরা কলকাতা আশ্চর্য মায়াবী হয়ে আছে। দীপা সেসব কিছুই দেখছিল না, অন্য মনস্কের মতো শুধু তাকিয়েই আছে। এখন অবশ্য খুব খুঁটিয়ে না দেখলে বাইরে থেকে গর্ভধারণের লক্ষণ বোঝা যায় না। কিন্তু কদিন আর? খুব বেশি হলে মাসখানেক বা মাস 2। যা করার তার মধ্যেই করে ফেলতে হবে। বাইরে থেকে আদিনাথের গলা ভেসে এলো, বুনা। জানলার দিক থেকে আস্তে আস্তে এধারে মুখ ফিরিয়ে দীপা দেখতে পেল একা বাবাই না, মাও দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, কিছু বলবে? হ্যাঁ। দুজনে ঘরে ঢুকল। আদিনাথ বসল চেয়ারে, আর কমলা তক্তপোষে দীপার গা ঘেঁষে। কারো সঙ্গ এই মুহূর্তে ভালো লাগছিল না দীপার। সে কিছুটা নিষ্পৃহ চোখে আদিনাথের দিকে তাকিয়ে রইল। আদিনাথ বলল, একটা কথা ভেবে দেখলাম বুনা। কি? অনিশদের নামে কেস করা দরকার। আজ দুপুরে জানাশোনা একজন উকিলের কাছে গিয়েছিলাম।
সে বললে কেস করলে জিতে যাব। প্রবল উৎসাহে আদিনাথ বলতে লাগল, কান ধরে ওকে বিয়ে করানো তো যাবেই, ক্ষতিপূরণও আদায় করতে পারব। তুই কি বলিস? দীপা জিজ্ঞেস করল, কেস যে করবে টাকা পাবে কোথায়? তোমার উকিল কি বিনে পয়সায় আমাদের জন্য মামলা লড়বে? আদিনাথের উৎসাহ অনেকখানি নিভে গেল। টাকা পয়সার কথাটা আগে ভেবে দেখেনি। সে বলল, তুই কিছু টাকা জোগাড় করতে পারবি না? রেগে উঠতে গিয়েও হঠাৎ হেসে ফেলল দীপা। কিভাবে সংসার চলছে জানো না? প্রতি মাসেই কিছু না কিছু ধার হয়ে যাচ্ছে। কেস করার টাকা আমাকে কে দেবে? আর দিলেও সেটা শোধ করব কি করে? এই সময় ভয়ে ভয়ে কমলা বলে উঠল, সেই হারটা বেচে দিয়ে বরং। এই হারের একটা ছোট্ট ইতিহাস আছে। আদিনাথের চাকরি চলে যাওয়ার পর তার কোম্পানি থেকে কিছু টাকা পাওয়া গিয়েছিল। সেই টাকা থেকে দীপার বিয়ের জন্যে একটা হার, একজোড়া কানের দুল আর 4 গাছা ব্রোঞ্জের উপর সোনার পাত বসানো চুড়ি বানিয়ে রাখা হয়েছিল। হাজার কষ্ট এবং অভাব সত্ত্বেও ওই সোনার জিনিস কটা বিক্রির কথা আদিনাথরা ভাবতেও পারেনি। মানসিক দিক থেকে কতটা মরিয়া হয়ে উঠলে শেষ সম্বলটুকুও বেচার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে দীপা বুঝতে পারছিল। এই সবই তার সম্মান এবং সুরক্ষিত ভবিষ্যতের জন্যে। মা বাবা যে তার জন্য এতটা ভেবেছে, সেই কারণে কৃতজ্ঞতা এবং গভীর আবেগে দীপার মন ভরে গেল। তবু অন্য একটা দিক সে ভোলেনি, সেটা কঠিন নিষ্ঠুর বাস্তবের দিক। দীপা বলল, কিন্তু মা, ওই গয়নাটুকু বেচে তুমি কত টাকা পাবে? কমলা জিজ্ঞাসু চোখে আদিনাথের দিকে তাকাল। সোনার দাম সম্বন্ধে তার পরিষ্কার ধারণা নেই। আদিনাথ বলল, 3-4 হাজারের মতো পেতে পারি। দীপা কি বলতে যাচ্ছিল তার আগেই পাশের ঘরের শিবানী দরজা দিয়ে মুখ বাড়াল। আদিনাথকে বলল, দাদা, আপনাকে কে ডাকছে? কে? আদিনাথ চেয়ার থেকে উঠতে উঠতে জিজ্ঞেস করল। নাম বলেনি। শিবানী আর দাঁড়াল না। আদিনাথ ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে সোজা সদরের দিকে চলে গেল। এমনিতে আদিনাথের কাছে লোকজন বড় একটা আসে না। এই অঘোর নন্দী লেনে বেশ কয়েক বছর কাটালেও তার চেনা জানা মানুষের সংখ্যা খুবই কম। একসময় বন্ধুবান্ধব নিয়ে হইচই করে জীবন কাটিয়ে দিতে ভালোবাসত সে। তখন দিনরাত তাকে ঘিরে কত মানুষ, কত বন্ধু। কিন্তু চাকরি চলে যাওয়ার পর যেদিন ঢালিপাড়া বস্তির গায়ে এই গলিতে চলে এলো, সেদিন থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছে আদিনাথ। বাজার করার সময়টুকু ছাড়া পারতপক্ষে সে বাড়ি থেকে বেরোয় না। বারান্দার এক কোণে একটা ভাঙা চেয়ারে সারাক্ষণ যে নিজেকে আটকে রেখেছে, তার সঙ্গে কারো আলাপ পরিচয় বা ঘনিষ্ঠতা হওয়া সম্ভব নয়। কাজেই তার কাছে কেউ আসেও না। আচমকা আজ একজন এসে পড়ায় সবাই বেশ অবাকই হল। দীপা এবং কমলা খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়েছিল। একটু পর তারা দেখতে পেল দামি ধুতি পাঞ্জাবি পাম্প শু পরা মধ্যবয়সী একটি লোককে সঙ্গে করে উঠোন পেরিয়ে পাশের ঘরে নিয়ে গেল আদিনাথ। লোকটাকে আগে কখনো দেখেছে বলে দীপা মনে করতে পারল না। তবে তার মনে কোথায় যেন একটা খটকা লাগছে। হুট করে বাবা কেন একজন অচেনা লোককে একেবারে নিজেদের শোয়ার ঘরে নিয়ে তুলল? দীপা কমলাকে জিজ্ঞেস করল, এই লোকটাকে চেনো? না, কমলা মাথা নাড়ল। আগে কোনোদিন তো এই বাড়িতে আসেনি। কমলার কথা শেষ হতে না হতেই আদিনাথ আবার এই ঘরে এলো। তাকে রীতিমতো উত্তেজিত দেখাচ্ছে। চাপা গলায় বলল, মণিমোহন চ্যাটার্জি দুধ পাঠিয়েছে। স্নায়ুগুলো মুহূর্তে টান টান হয়ে উঠল দীপার। শির দাঁড়া আপনা থেকে সোজা হয়ে গেল। এদিকে কমলাও চকিত হয়ে উঠেছে। ভীরু গলায় জিজ্ঞেস করল, কেন, হঠাৎ লোক পাঠালো? এখনো কিছু বলেনি। যা বলার তোমার আমার দুজনের সামনে বলতে চায়। 2 কাপ চা করে ও ঘরে এসো, বলেই চলে গেল আদিনাথ। কমলাও আর বসে থাকল না। দেখি অনিশের বাবা কি খবর পাঠিয়েছে, বলতে বলতে সেও উঠে গেল। দীপা লক্ষ্য করেছে মায়ের চোখে মুখে গভীর উৎকণ্ঠার সঙ্গে একটু আশাও চিকচিকিয়ে উঠেছে।
মা হয়তো ভেবেছে মণিমোহন চ্যাটার্জি তার মত পাল্টে থাকতেও পারেন। দীপাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার অনুশোচনা হয়ে থাকতে পারে, সে কারণেই হয়তো একটা মিটমাট করে নিতে চাইছেন। মায়ের মতো দীপা অবশ্য অতটা আশাবাদী নয়। তবু কি কারণে মণিমোহন হঠাৎ লোক পাঠিয়ে বসলেন তা জানার জন্যে তীব্র কৌতূহল বোধ করতে লাগল। কতক্ষণ পর খেয়াল নেই, সে উঠে পড়ল। তারপর পা টিপে টিপে বাইরে বেরিয়ে মা বাবার ঘরের পাশে দরজার আড়ালে গিয়ে দাঁড়াল। যদিও এভাবে চোরের মতো অন্যের কথা শুনতে তার খারাপ লাগে, এটা খুবই কুরুচির ব্যাপার, তবু অপ্রতিরোধ্য কোনো শক্তি তাকে নিজের ঘর থেকে যেন এখানে টেনে নিয়ে এসেছে। দরজাটা আধা আধি ভেজানো, তার ফাঁক দিয়ে দীপা দেখতে পেল সেই মাঝবয়সী লোকটা মা বাবার বিছানায় বসে চা খেতে খেতে বলছে, এটাকে আপনারা অ্যাক্সিডেন্ট বলে ধরে নিন। আজকালকার দিনে ছেলেমেয়েরা কত ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে বলুন তো। আমাদের সময় কি আর এসব ছিল? বেশি মিশলে অনেক সময় এরকম ঘটনা ঘটেই যায়। বলতে বলতে একটু থেমে সে আবার শুরু করে, আপনার মেয়ে একটা ভুল করে বসেছে, এটা অবশ্য কোয়াইট ন্যাচারাল। ওর যা বয়স তাতে এমন ভুল হতেই পারে। যৌবন বড় গোলমেলে জিনিস মশাই। লোকটার চোখ মুখ শেষ দিকে দার্শনিকের মতো হয়ে উঠল। এদিকে শুনতে শুনতে চোয়াল শক্ত হয়ে উঠেছে আদিনাথের। সে কর্কশ গলায় বলল, এইসব ধানাই পানাই শোনাবার জন্য মণিমোহন চ্যাটার্জি আপনাকে পাঠিয়েছে নাকি? হুম, শশব্যস্তে জিভ কেটে লোকটা বলল, শুধু এইসব কেন, আরো অনেক দরকারি কথা আছে আমার সঙ্গে। অনেক কথার দরকার নেই, একটা কথা জানতে পারলেই আমার চলবে। কি বলুন তো? এই যে আমার মেয়েটার এত বড় সর্বনাশ করা হলো, তার সম্মান এরপর কি করে বাঁচবে? লোকে যে আর কদিন পর আমাদের মুখে চুনকালি মাখিয়ে গায়ে থুতু দিতে দিতে পাড়াছাড়া করে দেবে। আহা! ডান হাতে অভয় মুদ্রা ফুটিয়ে লোকটা বলল, আপনাদের সবার সম্মান মানে প্রেস্টিজ যাতে বাঁচে, সেই জন্যই তো চ্যাটার্জি সাহেব একটা ফর্মুলা দিয়ে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। কি ফর্মুলা? ভেরি সিম্পল। লোকলজ্জার হাত থেকে আপনার মেয়েও বেঁচে যাবে, আর আপনারাও মাথা উঁচু করে চলতে পারবেন। বিরক্ত গলায় আদিনাথ বলল, পরিষ্কার করে বলুন। লোকটা বেশ নিচু গলায় কথা বলছিল। আচমকা স্বরটাকে আরও কয়েক পর্দা নামিয়ে বলল, যদি রাজি থাকেন কালই একটা নার্সিংহোম ঠিক করে দিচ্ছি। কয়েক ঘন্টার তো মোটে ব্যাপার। সকালে আপনার মেয়েকে ভর্তি করে দিলে সন্ধেবেলায় আগের মতো কুমারীটি হয়েই বাড়ি ফিরে আসবে। একেবারে নিষ্পাপ, ভার্জিন, কারো বাপের 7 দিনেই কিছু টের পায়। জানাজানি হওয়ার ভয়ে জোরে চেঁচাতে পারছিল না আদিনাথ। হিংস্র গলায় বলল, গর্ভপাত করিয়ে আমার মেয়ের সর্বনাশ করতে চাইছেন? সর্বনাশ কোথায়? লোকটা কোনো কারণেই উত্তেজিত বা ক্ষিপ্ত হয় না, সবসময় পরম সহিষ্ণু ও অবিচল। নির্বেকার ভঙ্গিতে বলতে লাগল, অ্যাভারশন করিয়ে তাকে তো নর্মাল করে দেয়া হবে। ভালো ছেলে দেখে সম্বন্ধ করে তখন তার বিয়ে দিতে পারবেন। গায়ে এই অ্যাক্সিডেন্টের... তার কথা শেষ হওয়ার আগেই প্রায় চেঁচিয়ে উঠল আদিনাথ, কি পাগলের মতো প্রলাপ বকছেন মশাই? আমার মেয়ের এমন মারাত্মক সর্বনাশ করে দিল অনিশ, এখন বলছেন গর্ভপাত করিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে? আদিনাথকে উন্মত্তের মতো দেখাচ্ছে। প্রবল রক্তচাপে তার গলা দড়ির মতো পাকিয়ে উঠেছে। চোখ দুটো যেন এই মুহূর্তেই ফেটে যাবে। দাঁড়ান দাঁড়ান মশাই। হাত তুলে লোকটা বলল, অনিশের কথা কি যেন বললেন? কে কার ক্ষতি করেছে? কার আবার? আমার মেয়ের। ভেবেছেন অ্যাবর্শনের ব্যবস্থা করে সে পার পেয়ে যাবে? এ তো অদ্ভুত কথা শুনছি। আপনার মেয়ে সেদিন চ্যাটার্জি সাহেবের সঙ্গে দেখা করে তার অবস্থার কথা বলছিল। চ্যাটার্জি সাহেবের মনটা ভীষণ নরম, খুবই সিম্প্যাথেটিক টাইপের মানুষ, পরের দুঃখে গলে যান। তাই আমাকে বললেন মেয়েটিকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দাও। আর আপনি কিনা এরকম একটা বাজে ব্যাপারে তার ছেলে অনিশকে জড়িয়ে দিতে চাইছেন? এটা কিন্তু আপনার কাছে আশা করিনি আদিনাথবাবু। অত্যন্ত দুঃখিতভাবে মাথা নাড়তে লাগল লোকটা। আদিনাথ প্রথমটা থ হয়ে গেল। পরক্ষণেই হিতাহিত জ্ঞান শূন্যের মতো চিৎকার করে উঠল, অনিশ এই ব্যাপারে না থাকলে
মণিমোহন চ্যাটার্জি এমনি এমনি আমার ছকনা মুখ দেখবার জন্য আপনাকে পাঠিয়েছে? লোকটা বলল, ওই যে বললাম, অত বড় লোক হলে কি হবে, চ্যাটার্জি সাহেবের হার্টটা একেবারে ফুলের মতো। সামান্য একটা ভুলের জন্য আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, তাই উনি আমাকে পাঠালেন। আপনি ওর গ্রেটনেসের কথাটা একবার ভেবে দেখুন। শরীরের সব রক্ত হঠাৎ মাথায় উঠে এলো আদিনাথের। দাঁতে দাঁত ঘষে সে বলল, গ্রেটনেস? আপনি চ্যাটার্জি সাহেবকে বলে দেবেন তার ছেলেকে আমি 5 বছর জেলের ভাত খাইয়ে আনব। উকিলের সঙ্গে আমি পরামর্শ করেছি এই ব্যাপারে। লোকটা আগেকার মতোই নির্বিকার। ধীরে সুস্থে পকেট থেকে 2টো কৌটা বার করল সে। 1 নম্বর কৌটাটা খুলে বাঁ হাতের তালুতে খানিকটা পান মশলা ঢালল। তারপর 2 নম্বর কৌটো থেকে কয়েক কুচি জর্দা নিয়ে তার সঙ্গে মিশিয়ে মুখে পুরল। জিভের তলায় সেগুলো রেখে আধবোজা চোখে তার ঝাঁঝটা শুষে নিতে নিতে বলল, আপনার বয়স কত আদিনাথবাবু? আচমকা এমন বেখাপ্পা প্রশ্নে হক চকিয়ে গেল আদিনাথ। বলল, আমার বয়স দিয়ে কি হবে? দরকার আছে, বলুন না। 56-57? আমারই বয়সী। আমাকে বন্ধু হিসেবে ধরতে পারেন। আপনাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, একেবারে মাথা গরম করবেন না। আপনি 20 টাকা ফির উকিল দেবেন, আর চ্যাটার্জি সাহেব তার বিরুদ্ধে 5,000 টাকা ফির 5টা ঝানু ব্যারিস্টার দাঁড় করাবেন। একটার জায়গায় 50টা ডেট নেবেন। কতদিন ওর সঙ্গে লড়াই চালাতে পারবেন? পরে হয়তো মানহানির কেস করে আপনাদেরই জেলে পাঠানোর ব্যবস্থা করলেন। এদিকটা ভেবে দেখেনি আদিনাথ। ভেতরে ভেতরে সে বেশ ঘাবড়েই গেল। দীপার জন্যে যে সামান্য সোনাটুকু আছে তা বেচে মণিমোহনের সঙ্গে আর কতক্ষণ যুদ্ধ করা যাবে? ভেতরে তার যাই চলুক, বাইরে ফুটে উঠতে দিল না আদিনাথ। কর্কশ গলায় বলল, অন্যায় করবে, আবার উল্টে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলেও পাঠাতে চেষ্টা করবে। কারবারটা ভালোই। তামাশাই আমাকে ভয় দেখিয়ে কাজ হবে না। যা হওয়ার হবে। জেলে যেতে হয় যাব, কিন্তু অনিশ যে এমনি এমনি পার পেয়ে যাবে সেটা কিছুতেই হতে দেব না। লোকটা বলল, আচ্ছা, আপনি যখন এত জোর দিয়ে বলছেন তখন না হয় ধরেই নিচ্ছি আপনার মেয়ের অনেক পুরুষ বন্ধুর মধ্যে অনিশও একজন ছিল। তাকে মাঝখানে থামিয়ে দিয়ে আদিনাথ খেঁকিয়ে উঠল, আমার মেয়েকে আপনি ভেবেছেন কি বাজে বদ শুক্রীদের মতো গন্ডা গন্ডা ছেলে নিয়ে ঘোরে? আচ্ছা আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম তার একজন পুরুষ বন্ধুই ছিল এবং কোন এক দুর্বল মুহূর্তে দুজনেই ভুল করে বসেছে। কিন্তু মণ্ডল মশাই, আপনি যদি মনে করেন চ্যাটার্জি সাহেব আপনার মেয়েকে ছেলের বউ করে ঘরে নিয়ে যাবেন, বিরাট ভুল করবেন। আপনাকে অপমান করছি না, তবে চ্যাটার্জি সাহেবের বেয়াই হিসেবে আপনাকে ভাবতে, মানে বুঝলেন কি না? একটু থেমে ফের বলল, ওইসব আকাশ কুসুম ভেবে তো আর লাভ হবে না। মাটিতে পা রেখে বাস্তব ব্যাপারটা বুঝতে হয়। তাই আপনাদের সম্মানও যাতে বাঁচে আর চ্যাটার্জি সাহেবের সম্মানও যেন বজায় থাকে, তাই ওই নার্সিংহোমের ফর্মুলাটা দিয়েছিলাম। আদিনাথ রক্তাক্ত চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, তাহলে মেনে নিচ্ছেন আমার মেয়ের এই অবস্থার জন্য অনিশই দায়ী? মেনে নিলাম কোথায়? আপনাদের মনে যখন একটা সন্দেহ দেখা দিয়েছে, চারিদিকে একটা ঢিডিক্কার পড়ে যেতে পারে। এইসব স্ক্যান্ডাল চ্যাটার্জি সাহেব একেবারেই পছন্দ করেন না, তাই আর কি। আমার কথা ভালোই ভালোই মেনে নিলে আপনার মশাই লাভই হবে। নার্সিংহোমের খরচা তো দিতে হবেই না, নগদ 1000 টাকাও পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওটা 15,000ই দেয়া যাবে। আদিনাথ বলল, টাকা দিয়ে আমাকে? তাকে থামিয়ে দিয়ে লোকটা বলল, কত দিলে আপনি একেবারে সুবোধ বালক হয়ে যাবেন? কত? আমার দিক থেকে 30,000 পর্যন্ত অফার রইল। 2 দিন পর আবার আসব। এর মধ্যে ভেবে চিনতে মনস্থির করে রাখবেন। এখন যাই। বলতে বলতে উঠে পড়ল সে। মনে রাখবেন, ভুজঙ্গ ঘোষ যা বলে গেল তাতে আপনাদের ভালোই হবে। দীপা রুদ্ধশ্বাসে সব শুনে যাচ্ছিল, আর দাঁড়াল না সে। দ্রুত নিজের ঘরে চলে গেল। সেখান থেকে দেখতে পেল আদিনাথ লোকটার সঙ্গে চাপা গলায় কি সব বলতে বলতে বাইরের রাস্তায় বেরিয়ে গেল।
ওদের কথার এক বর্ণ আর শুনতে পেল না দীপা। 30,000 টাকার অফারটা যে তাদের সংসারের ভিত কাঁপিয়ে দিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই সেটা টের পেতে দীপার আদৌ অসুবিধে হল না। কাল রাত্রিরে মণিমোহন সেই লোকটিকে পাঠিয়েছিলেন। সে চলে যাওয়ার পর থেকেই আদিনাথ আর কমলা গুজগুজ করে কিসব পরামর্শ করে যাচ্ছে। খুব সম্ভব কাল রাত্রিরে ওরা ঘুমোয়নি। 30,000 টাকা সামান্য ব্যাপার নয়। আজ সন্ধ্যাবেলা টিউশনি থেকে ফিরে নিজের ঘরে বসে দীপা চা খাচ্ছে। বাইরে থেকে কমলার গলা কানে এলো, বোনা। এই ধারে মুখ ফেরাতেই দীপা দেখতে পেল মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই কমলা বলল, তোর সঙ্গে একটা কথা আছে। বলতে বলতে ভেতরে এসে দরজাটা ভেজিয়ে তার গা ঘেঁষে বসল। মাকে লক্ষ্য করছিল দীপা। চায়ের কাপটার সামনের টেবিলে নামিয়ে রাখতে রাখতে বলল, কি কথা? কমলা তক্ষুনি উত্তর দিল না। অনেকক্ষণ পর কুণ্ঠিতভাবে বলল, দেখ মা, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তবে লোক জানাজানি হওয়ার আগে পেটের আপদটাকে দূর করে দেয়াই ভালো। নার্সিংহোমে গেলে নাকি একদিনের ভেতরেই সব ব্যবস্থা হয়ে যায়। মায়ের চোখের দিকে তাকিয়ে দীপা বলল, কাল দুপুরে তো বাবা বলছিল অনিশ আমাকে বিয়ে না করলে ওদের নামে কেস করবে, ওদের দিয়ে জেলের ঘানি ঘুরিয়ে ছাড়বে। আজ হঠাৎ সব পাপ ধুয়ে মুছে আমাকে শুদ্ধ করে নিতে চাইছ যে? এরকম একটা অস্বস্তিকর বিষয়ে খোলাখুলি আলোচনা করতে ভীষণ বিব্রত বোধ করছিল কমলা। বলল, সব দিক ভেবে দেখলাম অনিশদের সঙ্গে মামলা করে আমরা তো কিছুতেই পারব না। মাঝখান থেকে তোর বিয়ের জন্য যেটুকু সোনা রেখেছিলাম সেই সোনাটুকু খোয়াতে হবে। তার উপর মানহানির মামলা করে ওরা আমাদের বিপদেও ফেলতে পারে। তাই ভুজঙ্গ ঘোষ কাল রাত্রিরে তোমাকে আর বাবাকে এইসব পরামর্শ দিয়ে গেছে, তাই না? কমলা হকচকিয়ে গেল। কি বলছিস বোনা? খুব শান্ত মুখে দীপা বলল, আমি সব শুনেছি মা। 30,000 টাকার জন্য এত বড় জঘন্য অন্যায় মেনে নিতে চাইছ? বলতে বলতে সে টের পেল বারান্দার ভেজানো দরজার ঠিক বাইরে আদিনাথ দাঁড়িয়ে আছে। তাদের দুজনের কথা শোনার জন্যই যে সেখানে ওত পেতে আছে বুঝতে অসুবিধে হয় না। অর্থাৎ ভুজঙ্গ ঘোষ যে ফর্মুলা দিয়ে গেছে তা কমলার মুখে শুনে দীপার কি প্রতিক্রিয়া হয় সেটা জানতে চাইছে। আঁচলের চোখ ঢেকে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল কমলা। ভাঙা ঝাপসা গলায় বলল, আমরা বড় গরিব বুনা। আইন কানুন বিচার এগুলো আমাদের জন্য নয়। তবু এর মধ্যে যদি কিছু টাকা পেয়ে যাই। অনেক দুঃখে নিজের উপর অনেক ঘেন্নায় কথা বলছি মা। বলতে বলতে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। দীপা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ কান্নাকাটির পর ভয়ে ভয়ে কমলা বলল, তুই তো কিছু বললি না বুনা? দীপা অন্য মানুষের মতো বলল, কি বলবো? তুই তো সব জানিস। ওই লোকটা এলে তো কিছু বলতে হবে। আদিনাথ এবং কমলার মনোভাব বুঝতে পারে দীপা। তাদের উপর এক ধরনের করুণাই হচ্ছে। দীপা জানে তার এই অবস্থার জন্য মা বাবা খুবই কষ্ট পাচ্ছে। ক্ষমতা থাকলে অনিশের বিশ্বাসঘাতকতার জন্যে তারা হয়তো ওকে খুনি করে ফেলত। কিন্তু ভুজঙ্গ ঘোষ কাল রাত্রিরে যে লোভটা দেখিয়ে গেছে, বড়শির মতো তাদের গলায় সেটা আটকে গেছে। তাদের কাছে 30,000 টাকা অনেক বড় ব্যাপার। মেয়ের গর্ভপাতের জন্যে হাজারবার তারা নিজেদের ধিক্কার দেবে, আত্মগ্লানিতে জীবনের শেষ দিন পর্যন্ত পুড়তে থাকবে, তবু টাকাটা হাত পেতে নেবেও। মা বাবার কথা দীপা যেমন ভাবছে, পাশাপাশি মণিমোহন চ্যাটার্জির মুখটাও তার মনে পড়ে যাচ্ছে। লোকটা তাকে দেখে গলার শির ছিঁড়ে চিৎকার করেছিল, বারবার ভয় দেখিয়েছিল, হুমকি দিচ্ছিল, এমনকি অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা সেখানেই চুকে যায়নি। ভুজঙ্গ ঘোষকে পাঠিয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করে এবং প্রচুর টাকা ঘুষ দিয়ে সে চিরকালের মতো এটাকে চাপা দিতে চায়।
পরে যাতে এই নিয়ে কোনো রকম ঝঞ্ঝাট বা সমস্যা দেখা না দেয়, সে কারণে পাকাপাকি বন্দোবস্ত করতে চাইছে। দীপার আচমকা মনে হল মণিমোহন ভীষণ ভয় পেয়েছেন, নইলে লোক পাঠিয়ে এতগুলো টাকা দিতে চাইতেন না। তার পেটে যতদিন ভ্রূণটা থাকবে তার আতঙ্ক কাটবে না, গলার কাঁটার মতো সারাক্ষণ সেটা আটকে থাকবে। দীপা ঠিক করে ফেলল নার্সিংহোমে যাবে না, পেটের ভেতর অনিশের বাচ্চা বড় হতে থাক। সে কমলাকে বলল, আমাকে একটু ভাবতে দাও। আর দম বন্ধ করে মেয়ের দিকে তাকিয়েছিল কমলা। কাঁপা গলায় জিজ্ঞেস করল, আর কি? ভুজঙ্গ ঘোষ এলে আমাকে খবর দিও, তাকে যা বলার আমি বলবো। এরপর আর কিছু বলতে সাহস হয়নি কমলার। দুদিন পর রাত্রিবেলা যখন ভুজঙ্গ আবার এলো, তখন দীপা সবে টিউশনি সেরে বাড়ি ফিরেছে। আদিনাথের সঙ্গে উঠোন পেরিয়ে সে বারান্দায় উঠতে না উঠতেই দীপা নিজের ঘর থেকে বেরিয়ে এলো। কোনো রকম ভনিতা টনিতা না করে সোজা সে ভুজঙ্গকে বলল, আপনি আমার সঙ্গে আসুন। আদিনাথকে বলল, বাবা তুমিও ঘরে যাও, ভুজঙ্গবাবুর সঙ্গে 5 মিনিট কথা বলে আমি ওকে তোমার কাছে পাঠাচ্ছি। আদিনাথ এবং ভুজঙ্গ দুজনেই থমকে দাঁড়িয়েছিল। দীপা যে এভাবে এসে তাদের সঙ্গে কথা বলবে তা কেউ ভাবতে পারেনি। বিস্ময়টা থিতিয়ে এলে ভুজঙ্গ বলল, আচ্ছা ঠিক আছে চলুন। ভুজঙ্গকে ঘরে এনে দরজা ভেজিয়ে দিল দীপা। সে টের পেল আদিনাথ নিজের ঘরে যায়নি। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে শ্বাসরুদ্ধের মতো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। যেই ভুজঙ্গ কোনো কারণেই বিচলিত হয় না বা ঘাবড়ায় না, তার চোখে মুখে অস্বস্তি দেখা দিল। অস্থিরভাবে সে বলল, আপনি আমাকে কিছু বলতে চান? নিশ্চয়ই। দীপাকে বিন্দুমাত্র উত্তেজিত দেখাচ্ছে না বা চঞ্চল দেখাচ্ছে না। সে খুব শান্ত গলায় বলল, আপনি ওই চেয়ারটায় বসুন। বিমূঢ়ের মতো ঘরের একমাত্র চেয়ারটায় বসে ভুজঙ্গ অপেক্ষা করতে লাগল। আর খানিকটা দূরে তক্তপোষে তার মুখোমুখি বসল দীপা। ভুজঙ্গ বলল, কি ব্যাপার বলুন? সোজা তার চোখের দিকে চোখ রেখে দীপা বলল, মণিমোহন চ্যাটার্জি আপনাকে যে মতলবে বাবার কাছে পাঠিয়েছে তা হবে না। চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল ভুজঙ্গ। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? দীপা অচঞ্চল ভঙ্গিতে বলল, আপনি ভালো করেই জানেন। মণিমোহন চ্যাটার্জিকে জানিয়ে দেবেন আমি নার্সিংহোমে যাচ্ছি না। ভুজঙ্গ অন্ধকার জগতের পোকা। মণিমোহন তাকে দিয়ে নানা ধরনের গোপন গর্হিত এবং জঘন্য কাজ করিয়ে নেন। সারাটা জীবন সে নোংরা ঘাটাঘাটি করেই কাটিয়েছে। তার নখের মাথা থেকে চুলের ডগা পর্যন্ত দুর্গন্ধে বোঝাই। এসব কাজ করতে গিয়ে কত রকম মানুষই বা দেখল, কিন্তু দীপার মতন এমন তেজি বেপরোয়া মেয়ে জীবনে দেখেছে কি? যার পেটে অবৈধ ভ্রূণ বড় হচ্ছে, আর কদিন পরে যার শরীরে প্রেগনেন্সির লক্ষণ ফুটে উঠবে, গোটা অঞ্চলের লোক যে তার গায়ে থুতু দেবে, এসব গ্রাহ্যই করছে না। ভুজঙ্গ বলল, এর ফল কি হবে বুঝতে পারছেন? আমি কি 5 বছরের খুকি নাকি যে বুঝব না? লোকে যা তা বলবে। তা তো বলবেই। অবৈধ বাচ্চার মা হলে লোকে তাকে ঘেন্না করে, উৎপাত করে তার জীবন নষ্ট করে দেয়। কিন্তু যে লম্পট বজ্জাতের জন্য তার এই দুর্ভোগ, এত কষ্ট, সে বেশ পার পেয়ে যায়। একটু থেমে বলল, আমি কিন্তু অনিশকে ছাড়ব না। ভুজঙ্গ কি বলবে ভেবে পেল না প্রথমটা। অনেকক্ষণ পরে বলল, ব্যাপারটা মিটমাট করে নিলে ভালো হতো না? বদমাস ইতর বিশ্বাসঘাতকের সঙ্গে কিসের মিটমাট? কর্কশ গলায় বলল দীপা। তার মুখ এখন শান দেয়ার ছুরির মতো দেখাচ্ছে। ভুজঙ্গ বলল, আপনার উত্তেজিত হওয়ার কারণ আছে, কিন্তু রাগারাগি করে তো সবসময় কাজ হয় না। বাস্তব দিকটাও মাথায় রাখতে হবে। বাস্তব দিক বলতে? আপনার বাবার সঙ্গে কদিন আগে আমার কিছু কথা হয়েছে, আপনি কি জানেন? 30,000 টাকা ঘুষ দিতে চেয়েছেন তো? ভুজঙ্গ বুঝতে পারছে ওই 30,000 টাকাটা দীপার কাছে ঘুষই। মোলায়েম করে উপহার বললে সে ক্ষেপে উঠবে। ভুজঙ্গ বলল, ঘুষ যখন বলছেন তখন আর কি বলবো। অবশ্য কি, 30-এ রাজি না হলে চ্যাটার্জি সাহেবকে বুঝিয়ে ছুঝিয়ে ফিগারটা আরেকটু বাড়াবার চেষ্টা করব। ধরুন
আর 10 বাড়বে বলে উৎসুক চোখে দীপাকে দেখতে লাগলো ভুজঙ্গ। দীপা বলল, 1 লাখ দিলেও আমি রাজি না। 1 লাখেও যে রফা করতে চায় না, তাকে কোন অঙ্কের অফার করবে? ভুজঙ্গের মাথার ভেতর একটা চাকা ঘুরতে লাগলো যেন। গল গল করে সে ঘামতে শুরু করেছে। দীপাকে সে কি বলবে ভেবে পেল না। দীপা এবার বলল, মিটমাটের একটা রাস্তাই খোলা আছে ভুজঙ্গবাবু। ভুজঙ্গ আশান্বিত হয়ে উঠল। গভীর আগ্রহে জিজ্ঞেস করল, কি রাস্তা বলুন? মণিমোহন চ্যাটার্জিকে জানিয়ে দেবেন, টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমাকে তার ছেলের বউ করে ঘরে তুলতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। ভুজঙ্গ তক্ষুনি উত্তর দিল না। তার মুখে এক ধরনের অদ্ভুত নিষ্ঠুরতা ফুটে উঠতে লাগল। স্থির চোখে দীপাকে দেখতে দেখতে বলল, এটাই তাহলে আপনার শেষ কথা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলি। চ্যাটার্জি সাহেবকে আপনার কথা জানাবো। ভুজঙ্গ উঠে পড়ল। সে দরজা খুলতেই দেখা গেল মা আর বাবা বুকে শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। তারা ভুজঙ্গকে নিয়ে নিজেদের ঘরের দিকে চলে গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের লেখা রণক্ষেত্র, আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।